14 জুন মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। জোটের ঐক্য পরিষ্কার করতে ক্ষমতাসীন দলকে সৈয়দ আশরাফের বক্তব্যের প্রতিক্রিয়ায় জাসদ নেতারা। জাসদ নিয়ে সৈয়দ আশরাফের বক্তব্য ব্যক্তিগত, আওয়ামী লীগের সম্পর্ক নেই দাবি ওবায়দুল কাদেরের। রানা প্লাজা ধসের 3 বছর পর সোহেল রানা সহ 18 জনের বিচার শুরু, 5 আসামি পলাতক। 14 দলের ঐক্য থাকবে কিনা তা ক্ষমতাসীন দলকে পরিষ্কার করতে হবে বলে জানিয়েছেন জাসদ নেতারা। একই সঙ্গে জাসদকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। এদিকে জাসদ নিয়ে সৈয়দ আশরাফের বক্তব্য আওয়ামী লীগের নয়, তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। যদি তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ যদি সৃষ্টি না করত, তাহলে আজকের বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এই মন্তব্যে আবারও আলোচনায় জাসদ। মুক্তিযুদ্ধের পর সংগঠনটির কর্মকাণ্ড ও 75-এ বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরির অভিযোগ এসেছে সংগঠনটির বিরুদ্ধে। 14 দল শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে নিয়ে সৈয়দ আশরাফের এ বক্তব্য সহজভাবে নেয়নি জাসদ। মঙ্গলবার সকালে ইনুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এক বিক্ষোভ কর্মসূচিতে জাসদের নেতারা বলেন, জঙ্গি রুখতে প্রধানমন্ত্রী যখন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এমন সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ মন্তব্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও 14 দলের ঐক্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আশরাফ একটি বক্তব্য রেখেছেন। আমি সেই উদ্দেশ্যে বিনয় শুধু এইটুকুই বলবো, আমাদের মাননীয় তথ্যমন্ত্রী যখন অক্লান্ত পরিশ্রম করছেন, তখন এই ধরনের কাদা ছোড়াছুড়ি আমাদের ঐক্যকে বিনষ্ট করবে। 14 দলের ঐক্য থাকবে কি থাকবে না এটা বলতে হবে। একদিকে আমাদের সভাপতিকে 14 দলের অন্যতম শরিক দলের নেতাকে বিষোদ্গার করবেন, আর অন্যদিকে জঙ্গি ঠেকাবেন, এটা হবে না। এদিকে সৈয়দ আশরাফের এ বক্তব্যকে দলীয় বলে মানতে নারাজ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। এ মন্তব্যে 14 দলের ঐক্যে প্রভাব পড়বে না বলে দাবি করেছেন তিনি। এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারিভাবেও হয়নি, দলীয়ভাবেও হয়নি। কাজেই এটা যেহেতু আমাদের দলের বা সরকারের কোনো সিদ্ধান্ত নেই, সে কারণে আমি এটাকে এখানেই রাখতে চাই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাসদ থেকে মন্ত্রী করা নিয়ে সৈয়দ আশরাফের প্রশ্নের বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন প্রফেসর আনোয়ার হোসেন, আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঈনুদ্দিন খান বাদল, আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন, এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীও আছেন আমাদের সঙ্গে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর কাছে আমি প্রথমে জানতে চাইব যে দলের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যকে ব্যক্তিগত মত বলছেন আবার ওবায়দুল কাদের। আপনি কি মনে করেন, সৈয়দ আশরাফ যে বলছেন যে জাসদ থেকে মন্ত্রী করার প্রায়শ্চিত্ত করতে হবে, সেটি সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য নাকি ব্যক্তি সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য? আপনাকে ধন্যবাদ। দেখেন, আমাদের মাননীয় সড়ক যোগাযোগ সেতুমন্ত্রী যিনি যে কথাটি বলেছেন, এটা দলীয় ফর্মে বলেন নাই বা দলের মানে জায়গা থেকে বলেন নাই। তিনি এই কথাটা যে জায়গায় বলেছেন, এটা দলের কোনো ফোরাম না, এটা আমি এই জায়গায় রাখতে চাই। তিনি সরাসরি বলেন নাই যে এটা তার ব্যক্তিগত বিষয়টা। কিন্তু একটা জিনিস এখানে লক্ষণীয় যে সৈয়দ আশরাফ যেই জায়গায় গিয়ে কথাটা বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগের একটি কর্মশালা ছিল এটা, এবং বর্ধিত সভা ছিল। এটা একটা আভ্যন্তরীণ রাজনৈতিক চর্চার একটা জায়গায় তিনি গিয়ে কথা বলেছেন। এবং বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো সহযোগী বা অঙ্গ সংগঠন না। সেই জায়গায় গিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক বিষয়বস্তু উপস্থাপন করেছেন। উপস্থাপন করতে গিয়ে রাজনীতির কৌশল নির্ধারণী এবং রাজনীতির ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে তিনি শুধু জাসদ সম্পর্কে মন্তব্য করেন নাই,
তিনি বলেছেন যে যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু জনাব খালেদ মাহমুদ চৌধুরী, আমরা শুধু জাসদ সম্পর্কে জানতে চাইছি, আপনি আজকে আমাদের সঙ্গে যখন কথা বলছেন তখনও তো আপনি একটি অন্য ফোরামে কথা বলছেন, আপনি এই বক্তব্যটি সমর্থন করেন কি করেন না? সৈয়দ আশরাফ এই বক্তব্যটি আপনি বলছেন যে অভ্যন্তরীণ একটি অনুষ্ঠানে বলেছেন, কিন্তু সেখানে মিডিয়া উপস্থিত ছিল এবং সৈয়দ আশরাফের বক্তব্য পুরো জাতি অনেক গুরুত্ব নিয়েই নিয়েছে। আপনি কি বলবেন যে এটি একটি গুরুত্ব নিয়েই শুনেছে এবং যে জায়গাটা যে কথাটা এই সৈয়দ আশরাফ যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর তো সত্যতা আছে। আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের পরেই একটি বিভ্রান্তি ছড়ানো হয়েছে, পরবর্তীতে এই ধরনের একটা রাজনীতি উত্থাপন করা হয়েছে যেটা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করেছিল। সেই জিনিসটা তিনি ছাত্রলীগের নেতাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে হঠকারী রাজনীতি করে রাজনীতি কোনো ভুল সিদ্ধান্তে যাওয়া যাবে না, রাজনীতি সবসময় সঠিক সিদ্ধান্ত, সঠিক পথে এবং সঠিক রাস্তায় থাকতে হবে। হঠকারী রাজনীতি করলে কি হয় সেটার একটা তিনি একটা উদাহরণ হিসাবে এটা উপস্থাপন করেছেন। কাজেই এটা ছাত্রলীগের নেতা কর্মীদের তারা বলেছেন যে সাহসিকতা এবং সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে, সঠিক সিদ্ধান্তের মধ্য দিয়েই বাংলাদেশ ছাত্রলীগকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। জনাব খালেদ মাহমুদ চৌধুরী, প্রায়শ্চিত্ত যে করতে হবে সেই প্রায়শ্চিত্তটা কে করবে? জাসদের হাসানুল হকিনুকে মন্ত্রী বানিয়েছেন আপনারা, প্রায়শ্চিত্ত আপনারা করবেন না আমরা যারা উনাকে মন্ত্রী হিসেবে পেয়েছি তারা করব? না না, এখন বর্তমান সেই সময়ের জাসদের রাজনীতি আর বর্তমান রাজনীতির যে আমাদের যে আদর্শিক যে প্ল্যাটফর্মটা 14 দলে তৈরি হয়েছে দুইটার সঙ্গে অনেক অমিল আছে। জাসদ তখন সরাসরি সেই সময় সরকারি দলের বিরোধিতা করে তারা রাজনীতি করেছে এবং আমরা জানি যে তারা সেই সময় অনেক ধরনের কর্মকাণ্ড ছিল, সেগুলো অনেক আলোচনার বিষয়, সেই বিষয়গুলো সেখানে উপস্থাপন করেছেন। আর বর্তমান যে এজেন্ডাতে আমাদের 14 দল গঠিত হয়েছে সেটা সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী, এটার সঙ্গে ওইটার কোনো সম্পর্ক নেই। কাজেই ওই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের বর্তমান যে রাজনৈতিক স্পিড আমার মনে হয় না ব্যাহত হবে। আর যেই কথাটি তিনি বলেছেন প্রায়শ্চিত্তের বিষয়টা, সেটা কিন্তু রাজনীতির ইতিহাস যখন পর্যালোচনা হবে ইতিহাস বলে দিবে কে প্রায়শ্চিত্ত করবে কে করবে না। তো ইতিহাস বলার দায়িত্ব সৈয়দ আশরাফ নিয়ে নিচ্ছেন নিজের হাতে এবং মানে ওই সময়ের কথা এখন কেন বলছেন সেটি আমি বুঝতে পারছি না। জনাব খালেদ মাহমুদ চৌধুরী, আবার আপনার কাছে আমি আসবো। অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, আপনার কাছে আসতে চাই। জনাব খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন যে সৈয়দ আশরাফের বক্তব্য আলাদা হলেও সেই বক্তব্য তো অবশ্যই সত্য। সেই সত্যকে কি আপনি অস্বীকার করবেন যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে রাজনীতি জাসদ শুরু করেছিল সেই রাজনীতিকে বিভ্রান্তিময় মনে করার অনেকগুলো কারণই রয়েছে? অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। জাসদের যে 72 সাল থেকে 75 সাল পর্যন্ত যে সময়ে জাসদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সে বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং তারপর থেকেও আরো দীর্ঘ সময় আমরা পেরিয়ে এসেছি। আর দেশও অনেক সংকটে পড়েছে, গভীর সংকটে পড়েছে, বিশেষ করে সামরিক স্বৈরতন্ত্র, তারপরে সেই জঙ্গিবাদ এবং এর জাসদ তার মধ্য দিয়ে বিভিন্ন সময়ে সেই 72-75-এর যে ইতিহাস সেই ইতিহাসের পরেও জাসদের ইতিহাস আছে। আমি সে সময়ের ইতিহাসটাকে এভাবেই বলবো যে এটা নিয়ে অনেক কিছুই বলবার আছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসব নিয়ে কথা বলেন, সৈয়দ আশরাফ বলেছেন। আমি বরং বলবো যে তারা আয়নায় নিজেদের চেহারাও দেখতে পারেন, তাদের শীর্ষ নেতাদের অবস্থানটাও দেখতে পারেন সেই সময় তারা কি করেছেন এবং সেগুলো আমরা পেরিয়ে এসেছি। পেরিয়ে এসে নতুন বাস্তবতায় নতুন সংকটে আমরা আবার মুক্তিযুদ্ধের শক্তি ঐক্যবদ্ধ হয়েছি এবং এই ক্ষেত্রে জাসদ, বিশেষ করে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর দিক নির্দেশনামূলক পদক্ষেপ আমরা দেখেছি এবং সেটা এই ঐক্য গঠনে, মুক্তিযুদ্ধের শক্তির ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এবং বর্তমানেও কিন্তু একটা গভীর সংকটের মধ্যে আমরা আছি। এটা আমাদের অবাক করেছে, বিস্মিত করেছে এবং ক্ষুব্ধও করেছে, যেভাবেই বলা হোক না কেন। স্যার, আপনাকে যে ক্ষুব্ধ করেছে সেটি স্যার আপনার কথা শুনেই বোঝা যায়। আপনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপনি মুখে ঐক্যের কথা বলবেন আর ঐক্য বিনষ্টকারীরা কাদা ছড়াছড়ি করবে। জাসদ এসব মেনে নিতে পারে না। সৈয়দ আশরাফের বক্তব্য যদি বহাল থাকে, তিনি যদি বলেন যে এটি তিনি মিন করে বলেছেন, আজকের কথাই বলেছেন, তাহলে আপনারা কি করবেন? কি করার শক্তি আসলে জাসদের আছে? শক্তি কি আছে না আছে সেটা তো দেখবার বিষয়। তবে একথা বলা যায় যে ইতিমধ্যেই কিন্তু আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ওবায়দুল কাদের বক্তব্য রেখেছেন এবং সে বক্তব্য তো আপনারা প্রচার করেছেন, সেটার পুনরাবৃত্তি করছি না। এবং 14 দলের যে সমন্বয়ক আমাদের স্বাস্থ্যমন্ত্রী জনাব নাসিম,
তিনিও কিন্তু এর আগে এই যে হাসানুল হক ইনুকে যে কাফন পাঠিয়েছে, হুমকি দিয়েছে, সে ব্যাপারে বক্তব্য রেখেছেন। এবং এই জঙ্গি বিরোধী যে সন্ত্রাস চলছে, জঙ্গি বিরোধী যে আন্দোলন এবং জঙ্গিদের যে টার্গেটেড কিলিং, একেবারে নিরীহ মানুষদের, তাদের বিরুদ্ধে যে আমাদের 14 দলীয় ঐক্যকে জোরদার করতে হবে, সারা দেশে প্রতিরোধ রচনা করতে হবে, সেটা কিন্তু সেই 14 দলীয় সমন্বয়ক বলেছেন জনাব নাসিম। সুতরাং এই ক্ষেত্রে যে আমরা এই কথাও আমি শুনেছি যে পার্লামেন্টে আজকে আওয়ামী লীগের অনেকেই খুবই বিব্রত হয়েছেন এই সৈয়দ আশরাফের বক্তব্যে। এমনকি সেখানে এই টিএসসি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীও বলছেন যে এই বক্তব্যটি একটি অন্য কনটেক্সট থেকে বিবেচনা করতে হবে। স্যার, আমি আপনার কাছে একটু সময় নিচ্ছি, আমি ডক্টর শাহাদাতের কাছে যাচ্ছি। ডক্টর শাহাদাত, আমি যদি ধরে নেই সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য, তাহলে জাসদ প্রশ্নে আওয়ামী লীগ এবং বিএনপি এখন এক জায়গায় দাঁড়িয়ে। আপনারা মনে করছেন যে জাসদই আসলে স্বাধীনতা পরবর্তী যত অকর্ম দুষ্কর্য হয়েছে তার জন্য দায়ী? এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন ডক্টর শাহাদাত? ধন্যবাদ খালিদ ভাই আপনাকে। আমরা বারবার যেটা আমাদের ফোরাম থেকে বলে এসেছি যে স্বাধীনতা পরবর্তী সময়ে জাসদের গণবাহিনী যখন শুরু হলো তখন প্রায় 20 লক্ষ মানুষের হত্যাকাণ্ড হয়েছে এদেশে। এবং এরপরে যখন 15 আগস্টের পটভূমি হয়েছে, সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের কিছু নেতা সেখানে এর পিছনে কাজ করেছে, মুস্তাক বাহিনী যারা ছিল, মুস্তাক আহমেদ, খন্দকার মুস্তাক আহমেদের নেতৃত্বে, এবং পাশাপাশি হাসানুল হক ইনুদের একটা গ্রুপ সেখানে কাজ করেছে। এই কথাটাই আমরা বারবার বলছি। কিন্তু ডক্টর শাহাদাত, আপনি যখন বলছেন হাসানুল হক ইনু কিন্তু জিয়াউর রহমান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে জেলে ছিলেন। আপনার যদি মনে থাকে 75 পরবর্তী তার আজীবন, স্যার আমাকে বলতে পারবেন যে স্যারের কারাদণ্ড হয়েছিল আজীবন, তাদের মৃত্যুদণ্ড হয়েছিল, সেটি কেন হলো যদি তারা সেই ষড়যন্ত্রের মধ্যেই অংশ নিয়ে থাকেন? না, সবই ঠিক আছে, কিন্তু 15 আগস্টের পটভূমি যেটা, সেটা হাসানুল হক ইনুদের কিন্তু ভূমিকা ছিল। এবং এদের কারণে গিয়ে আওয়ামী লীগের একটি বিশাল অংশ শেখ মুজিবের এগেনিস্টে গিয়ে সে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এবং আজকে যে জিয়াউর রহমানের জন্য রেসপন্সিবল করা হয় সেটা কিন্তু ভুল। জিয়াউর রহমান সাহেব কিন্তু সে সময় কোনো ধরনের ষড়যন্ত্রে ছিলেন না, এবং এখানে আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোক এই হত্যাকাণ্ডে ছিল এবং তারাই কিন্তু বেনিফিশিয়ারি হয়েছিল। ডক্টর শাহাদাত চৌধুরী এবং হাসানুল হক ইনুদের যে কথাটি বারবার আসছে, জাসদের যে পটভূমি তৈরি করেছিল তারাই, যে 15 আগস্টের হত্যাকাণ্ডের জন্য পটভূমি তৈরি করলে তারা কেন বেনিফিশিয়ারি নয়, সেই ব্যাপারটি আবার আপনার কাছ থেকে পরে আমি জানতে চাইবো। জনাব মনিরুদ্দিন খান বাদল আছেন আমাদের সঙ্গে। জনাব মনিরুদ্দিন খান বাদল, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে জাসদকে মন্ত্রী করার, জাসদ থেকে মন্ত্রী করার প্রতিক্রিয়া, প্রায়শ্চিত্ত করতে হবে, এই প্রায়শ্চিত্ত করতে হবে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমরা একটা বিরতি নিচ্ছি মনিরুদ্দিন খান বাদল, আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো। আমাদের সঙ্গে জনাব খালিদ মাহমুদ চৌধুরী আছেন প্রফেসর আনোয়ার হোসেন, ডক্টর শাহাদাত চৌধুরী আমাদের সঙ্গে থাকবেন। আমরা বিরতি নিয়ে ফিরছি একটু পর। ডক্টর শাহাদাত হোসেন আর আমাদের সঙ্গে থাকতে পারছেন, আমাদের সঙ্গে প্রফেসর আনোয়ার হোসেন আছেন খালিদ মাহমুদ চৌধুরী এবং জনাব মনিরুদ্দিন খান বাদল। জনাব মনিরুদ্দিন খান বাদল, সর্বশেষ বিভক্তির পর এখন আপনাদের যে জাসদ তার থেকে মন্ত্রিসভার নেই, তারপরে সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য আপনারা কিভাবে নিয়েছেন, কিভাবে দেখছেন? জনাব মনিরুদ্দিন খান বাদল। দেখুন, আপনাকে স্পষ্ট করে একটা কথা বলি, আপনারা এমন সব আলোচক নিয়ে আসেন যারা জাতির সামনে সঠিক ঘটনা প্লেস করে না। এই আপনার একটু আগে আলোচনায় শুনলাম ডাক্তার শাহাদাত বললেন জাসদ 20 লক্ষ লোক মেরে ফেলেছে, স্বাধীনতা সংগ্রামে মারা গেছে 30 লাখ, আর আমরাই মেরে ফেলেছি পরবর্তীকালে 20 লাখ। এবং খুব তারস্বরে 15 আগস্টের ঘটনায় জাসদের সম্পৃক্তির বয়ান দিয়ে গেলেন, কিন্তু হাইকোর্ট অনুপুঙ্খভাবে ব্যাপারটা বিশ্লেষণ করে বলেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের এটাতে কোনো সম্পর্ক নেই। সুতরাং আপনাদের এখানে বলার সুবিধা নিয়ে যে কোনো কিছু জাতির সামনে বলে দিলে তো ব্যাপারটা ঠিক হয় না। তো যেই বিষয়টি আপনি বলেছেন সেই বিষয়টিতে আমি একটি কথা বলি, কারণ
এই প্রসঙ্গটি আরো আগেও সংসদে একবার এসেছিল এবং সংসদে খুব পরিষ্কারভাবে আমি যা বলেছিলাম আজকেও তাই বলবো। ৭২ থেকে ৭৫-এর যে সময়টা, সেই সময়কালে অনেক ঘটনা ঘটেছে। তার প্রত্যেকটি ঘটনা আমরা যথার্থ করেছি এভাবে আমরা কখনো দাবি করিনি, কিন্তু কেউ যদি ওপেন করতে চান, আমি সংসদে বলেছিলাম ৭২ থেকে ৭৫-এর পুরো ঘটনাকেই ওপেন করেন। ওপেন অফ দ্য প্যান্ডোরাস বক্স ইন ফ্রন্ট অফ দ্য পিপল। জাতিকে সিদ্ধান্ত নিতে দেন কে সঠিক কে বেঠিক। কারণ এখানে আলোচনাতে আরেকটি ভুল করেন, জাসদ যখন জন্ম নিয়েছে সে কোনো সন্ত্রাসী দল হিসেবে জন্ম নেয় নাই, এবং জাতীয় সমাজতান্ত্রিক দল ৭৩-এর প্রথম নির্বাচনে পার্টিসিপেট করা একটি রাজনৈতিক দল, এবং সেই নির্বাচনে কি হয়েছিল একটু ইতিহাস পাতা উল্টালেই তা জানা যাবে। আরেকটি কথা, জাতীয় সমাজতান্ত্রিক দল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা যখন অস্ত্র ধরেছি সেটা গোপনে ধরিনি, আমরা পরিষ্কার ঘোষণা দিয়ে আমরা সেই রাজনীতি করতে গিয়েছি। সুতরাং আমি যেটা বলবো সেটা এই যে সৈয়দ আশরাফ সাহেব একজন বিজ্ঞ মানুষ, ভদ্র মানুষ, সজ্জন মানুষ, কিন্তু তিনি যে শব্দ চয়ন করেছেন যে জাসদ ভণ্ডদের দল, তাকে মনে করিয়ে দেব এই দলটি লাখো মানুষের সমর্থন পুষ্ট, হাজারো কর্মী যাদের মারা গেছে তাদের ভণ্ডদের দল বলাটা কতটুক যুক্তিসঙ্গত। বাদল ভাই, আমার কিন্তু একটু মনে হচ্ছে যে আপনিও তো অনেক কথাই বলছেন এমন ভাবে যে ইতিহাসের পাতা উল্টে দেখার কথা বলছেন, খোঁজ নেয়ার কথা বলছেন। আপনি তো একটু আপনার জায়গা রেখেই কথা বলছেন। আপনি নিজে আওয়ামী লীগের হয়ে নৌকা মার্কায় নির্বাচন পর্যন্ত করেছেন। তো আপনি কেউ যদি আপনাকে বলে যে ওই সময়কার আপনার পরিচয়, পরিস্থিতি, আদর্শ আর এখন সেটি অনেক তফাৎ হয়ে গেছে, সেটি কি খুব বেশি দোষ দেয়া যাবে কিনা? এখানে খালেদ সাহেব, আমি কথাটি বলবো, দল জাতীয় সমাজতান্ত্রিক দল ভণ্ডামি করে নাই। ওই ভণ্ডামি জাতীয় সমাজতান্ত্রিক দলের চরিত্রে নাই। কোন ব্যক্তির ভণ্ডামি নিয়ে যদি আপনারা প্রশ্ন তুলতে চান বা কেউ প্রশ্ন তুলতে চান তাহলে সেটা ব্যক্তিকেই প্রশ্ন করা উচিত। বাদল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব খালিদ মাহমুদ চৌধুরী আপনাকে যেতে চাই। ওই সময় দুঃখিত, আপনার পুরো বক্তব্য আমি শুনতে পারিনি। তারপরও আমি আবার আপনাকে প্রশ্নটি করতে চাই যে এই মুহূর্তে 14 দলে জাসদের অবস্থান কি? যদি সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যতে আপনারা স্থির থাকেন তাহলে জোটের ভবিষ্যৎ নিয়ে আপনারা আসলে কি ভাবছেন, জনাব খালিদ মাহমুদ চৌধুরী? এবং প্রফেসর আনোয়ার হোসেনকে আপনি শুনতে পাচ্ছিলেন, তিনি আয়নায় নিজেদের চেহারা দেখার কথাও ওই সময় একটু মনে করে দিয়েছেন। আপনি বাদল ভাইকেও শুনতে পেয়েছেন, বাদল ভাইও কিছুটা বলতে চেষ্টা করলেন সেই সময়কার কথা। জনাব খালিদ মাহমুদ চৌধুরী। না, আমরা 14 দলের যে আমাদের, আমি আগে বলেছি 14 দলের যে আমাদের রাজনৈতিক যে স্পিড, যে অঙ্গীকার, সন্ত্রাসবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে, রাজাকার আলবদর যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, এই বিষয়টাই আমাদের ঐক্য দৃঢ় আছে। আর আমি আগেও বলেছি যে সৈয়দ আশরাফ যেই জায়গাটায় কথাটা বলেছেন যে সেটা রাজনৈতিক একটা কর্মশালা ছিল, সেই কর্মশালায় বিভিন্ন বিষয় এসেছে। যেমন তিনি এটাও বলেছেন, আমরা যখন রাস্তায় মিছিল করি তখন কমিউনিস্টরা শেরাটন হোটেলে রেড ওয়াইন খেত। যাই হোক, এই বিষয়ে আমি কাজেই বিষয়টা আলাদা আলাদা অনেক, সবগুলো এটা বাদ দিয়েও আরো অনেক বিষয় সেখানে এসেছে। আজকে আপনি যেটা বলছেন আয়নায় দেখায়, অবশ্যই আয়নায় দেখার মতো এখন সময় না। এখন আমাদের যুদ্ধ হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে,
জঙ্গিবাদের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা সকলে 14 দলে ঐক্যবদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে। আর আজকে বিএনপির যে শাহাদত সাহেব তিনি কয়েকটা কথা বলে চলে গেলেন, তার কথার মধ্যে তিনি যেভাবে দৃঢ়তার সঙ্গে কতগুলো কথা বলেছেন, সেই কথার মধ্যে প্রতীয়মান হয়, যৌক্তিকভাবে প্রতীয়মান হয় যে এই হত্যার সঙ্গে বিএনপি এবং তার যে নেতা জিয়াউর রহমান অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিলেন, না হলে তিনি এত কনফিডেন্স নিয়ে কিভাবে আরেকজনকে দোষারোপ করতে পারেন। কাজেই এই হত্যার মূল নায়কই হচ্ছে জিয়াউর রহমান। না, সেটি তো আরেকটি কথা হলো জনাব খালেদ মাহমুদ চৌধুরী, আমার একটা বিরতি নিতে হচ্ছে। আমি প্রফেসর আনোয়ার হোসেনের কাছে একটু ফিরবো। প্রফেসর আনোয়ার হোসেন, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি জাসদকে কি সাজেশন দিবেন যদি এই বক্তব্য বহাল থাকে, সৈয়দ আশরাফের বক্তব্য বহাল থাকে? আপনি বলছেন জাসদ মেনে নিতে পারে না, জাসদের আসলে কি করা উচিত, এবং জাসদের ঐক্যের যে প্রক্রিয়া আপনারা একসময় বলছিলেন তার থেকেও জাসদ আসলে বিভক্ত হচ্ছে, সেই ব্যাপারে আপনার কোনো মতামত বা বক্তব্য আছে কিনা সেটা আমরা শুনবো। আপনার বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। অধ্যাপক আনোয়ার হোসেন, জাসদে সৈয়দ আশরাফের বক্তব্য বহাল থাকলে আপনারা কি করবেন? জাসদের কি করা উচিত? সৈয়দ আশরাফ গুরুত্বপূর্ণ ব্যক্তি বটেন, কারণ তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিন্তু তিনি একজন ব্যক্তি, সুতরাং তার বক্তব্য বহাল থাকবে কিনা সেটা তো দেখার বিষয়। কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সৈয়দ আশরাফ ছাড়াও তো আওয়ামী লীগ আছেন, 14 দল আছে, এবং সর্বোপরি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন, যিনি মাননীয় প্রধানমন্ত্রী। এবং আমি সবসময় বলি যে তিনি শুধু আওয়ামী লীগের নেত্রী নন, তিনি আমাদেরও নেত্রী, আমার নিজেরও নেত্রী। সুতরাং আর ঐক্যের ব্যাপারটা হচ্ছে 14 দলীয় ঐক্য এত ঠুনকো নয়, 14 দলীয় ঐক্য একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘ অভিজ্ঞতা, দীর্ঘ সংগ্রাম, বহু রক্তক্ষয় এর মধ্য দিয়ে 14 দলীয় ঐক্য গড়ে উঠেছে দেশের প্রয়োজনে, দেশের সংকট মোকাবেলায়। সুতরাং ওই সৈয়দ আশরাফের এই কথাতে ঐক্য ভেঙে পড়বে সেটা আমি মনে করি না, এবং সেটার প্রমাণও আমরা পেয়ে গেছি। আমরা আজকে সেই মানববন্ধন করেছি, সেখানে যে বক্তব্য রেখেছি তার পরেই কিন্তু বক্তব্য রেখেছি এই জন্যে যে সৈয়দ আশরাফ গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার কাছ থেকে এই ধরনের কথায় জাতি বিভ্রান্ত হতে পারে। কিন্তু তার পরেই যে প্রতিক্রিয়াগুলো আমরা লক্ষ্য করেছি, জনাব ওবায়দুল কাদের, এমনকি এই যে খালেদ মাহমুদ আলী তিনি যে বলেছেন, এবং আমরা এটাও জানি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেমন অতীতে এ ধরনের অযৌক্তিক এবং ক্ষতিকর প্রচারণা কিংবা কাদা ছড়াছড়ি সেগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন, এখনো তিনি নেবেন। আর 14 দলীয় ঐক্যটা হচ্ছে যেটা বলেছি, যেটা হচ্ছে ইংরেজিতে বলে স্ট্র্যাটেজিক একটা অ্যালায়েন্স। সুতরাং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এত সহজে ভাঙবে না, ভাঙার প্রয়োজন নেই, এটার খুবই প্রয়োজন আছে, এই ঐক্যের দরকার আছে। জনাব মনিরুদ্দিন খান বাদল, আপনি বলবেন কিনা যে জাসদের এখন কি করা উচিত, যখন মানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের যে নেতৃত্বদানকারী দল তার সাধারণ সম্পাদক বলেন যে জাসদের সাথে এই ঐক্যের বা এই মন্ত্রী করার প্রায়শ্চিত্ত করতে হবে, আপনি কি মনে করেন যে 14 দলের জোট ছেড়ে দেওয়ার সময় এসেছে জাসদের, বা মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে জাসদের, এরকম মনে করছেন? আমি খুব পরিষ্কারভাবে মনে করি জাতীয় সমাজতান্ত্রিক দল নিয়ে সারা জীবনে 99টা অভিযোগ শুনেছি। সন্ত্রাসী, হঠকারী, মাথা গরম, এরকম নানান অভিযোগ শুনেছি। জীবনে এই প্রথম এই বৃদ্ধ বয়সে অভিযোগ শুনলাম যে জাসদ লেজুর ভিত্তি করে। আমি এই জায়গায় খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই, সেটা হলো জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতির মধ্যে লেজুর ভিত্তির কোনো জায়গা নেই, কিন্তু কোনো ব্যক্তি অতি কথন অ্যান্ড অ্যাপিজমেন্টের কারণে যদি এই লেজুর ভিত্তি শব্দটি আমাদের কাঁধে আসে, তাহলে আমি খুব বিনয়ের সাথে আশরাফ সাহেবকে বলবো, প্রথম শব্দ যেটা বলেছেন ভণ্ড, দ্যাট ইজ অ্যাসাসিনেশন অফ ক্যারেক্টার, হুইচ ইজ নট কারেক্ট। আর সেকেন্ড থিং হলো, কোনো ব্যক্তি আপনাদের কাছে
অ্যাপিজমেন্টের রাস্তা ধরতে পারে, বাট অ্যাজ ফর জেএসডি ইজ কনসার্ন, আমরা ভুল রাজনীতি অনেক সময় করতে পারি, কিন্তু অ্যাপিজমেন্ট কখনো করিনি, তৈলমর্দন করিনি, এবং সেটা ভবিষ্যতেও করব না। আমার কাছে 14 দল সামাজিক বাস্তবতায় গড়ে ওঠা একটি ঐক্য, এবং এটা কচু পাতার পানি নয় যে টোকা দিলেই ঝরে পড়ে যাবে। বাদল ভাই, তেল মর্দন বা লেজুর বৃত্তির প্রসঙ্গে আপনি যে বললেন যে সেটি জাসদ কখনো করে নাই, সেটি কি আপনি জাসদের জন্মের পর থেকে পুরো ইতিহাস মাথায় রেখেই দায়িত্ব নিয়ে এই কথা বলছেন, জাসদ কখনো এরকম করে নাই? আমি আবারও বলছি ইন প্রিন্সিপাল জেএসডি ইজ এ ডিফায়ান্ট পার্টি, কখনো এটা করেনি। কোনো ব্যক্তি করতে পারে, আজকেও তো ব্যক্তি সম্পর্কে আলোচনা চলে এসছে। সেই ব্যক্তি যখন দলের প্রধান হন, আজকে যদি আমি কথাটা বলি, ব্যক্তি যদি দলের প্রধান হন তবুও সেটি দলের উপর আসবে না। আমি আবারও বলছি যে তিনি দলের প্রধান ছিলেন, সুতরাং সেই প্রশ্ন আমাকে করে লাভ নেই, সেটা আমি দায়িত্ব নেব না। এবং ব্যক্তি যদি দলের প্রধান হন, তাহলেও আমি আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার দলের সিদ্ধান্ত তো সবসময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, এবং এই প্রশ্নে যে কোনো ঐক্যকে আমরা করতে চেয়েছি, সমৃদ্ধ করতে চেয়েছি, অবস্থান নিতে চেয়েছি। আমরা কখনো কিন্তু পার্টিতে এটা বলিনি কারো চুলের মুঠো ধরে বাংলাদেশ থেকে বের করে দেবেন। আমরা কখনো বলিনি 2019-এর নির্বাচনে কেউ অংশ নিতে পারবেন না। এই সমস্ত বক্তব্য আমরা যা অবস্থান নিয়েছি সেইটার ইন্টারপ্রিটেশনের সঠিক ব্যাখ্যা নয়। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, 1 মিনিটের একটি বিরতি নিচ্ছি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এখন আওয়ামী লীগ সরকারের একটি বোঝা হয়ে দাঁড়িয়েছেন কিনা সেই প্রশ্ন আপনার কাছে রাখবো। ফিরছি 1 মিনিট পরে। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এখন আওয়ামী লীগ সরকারের বোঝা হয়ে দাঁড়িয়েছেন কিনা, অনেকগুলি কথা তিনি বলছেন যেটি অতি কথন বলছেন জনাব মনিরুদ্দিন খান বাদলও, এবং বিএনপি থেকে এই অভিযোগ তো করাই হচ্ছে বেশিরভাগ সময় ধরে। এখন আওয়ামী লীগের পক্ষ থেকেও এটি বলা হচ্ছে, আপনি কি মনে করছেন জনাব খালিদ মাহমুদ চৌধুরী? না, আমি আগে বলেছি যে আমাদের মূল যে টার্গেটটা সেটা হচ্ছে এই সাম্প্রদায়িকতা বিরোধী আমাদের একটা জোট গঠন করা হয়েছে। এখানে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু একটা লড়াই করছি। আমরা পুরোপুরি একটা সংগ্রামের মধ্যে আছি। এই সংগ্রামে হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে এই সাম্প্রদায়িক, এই স্বাধীনতা বিরোধী এই শক্তিকে নির্মূল করে দেওয়া, এবং এরা হচ্ছে আমাদের দেশের বোঝা, এদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। আর এই সংগ্রামের মিছিলে আমরা সকলকে নিয়েই জননেত্রী শেখ হাসিনা এই পথ পাড়ি দিতে চান। কারণ আপনি জানেন যে মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু প্রথম যেই সরকার গঠন করা হয়েছিল সেখানেও কিন্তু এই ধরনের অনেক বিভ্রান্ত ছড়ানো হয়েছে, কিন্তু আমাদের মূল নেতৃত্বের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় আমাদের এসেছে। কাজে এই যে সংগ্রাম আছে, এই সংগ্রামে অনেক ধরনের ষড়যন্ত্র তৈরি হতে পারে, সেই ষড়যন্ত্রকে ওভারকাম করে কিন্তু আমাদের মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো। আমরা আমাদের এই বিশ্বাস নিয়েই 14 শেখ হাসিনা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো। আমরা আমাদের এই বিশ্বাস নিয়েই 14 দল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সেই খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রফেসর আনোয়ার হোসেনের কাছে জানতে চাইবো যে জনাব মঈনুদ্দিন খান বাদল যে ব্যক্তির কথা বলছিলেন, যে ব্যক্তি সম্পর্কে বলছিলেন, আমার মনে হয় যে তিনি হাসানুল হক ইনুকেই মিন করেছেন। সেই ক্ষেত্রে আপনার বক্তব্য কি? আসলে কি ইনু ভাইয়ের বক্তব্য তার ব্যক্তিগত, যেটি জাসদ থেকে আলাদা বা জাসদের অবস্থান আদর্শ থেকে আলাদা? ডক্টর আনোয়ার হোসেন। দেখুন, জনাব হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি এবং তিনি বর্তমান মহাজোট সরকারের তথ্যমন্ত্রী। আর হাসানুল হক ইনু জঙ্গিবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী যে আন্দোলন সেখানে অত্যন্ত সোচ্চার, এবং তার বক্তব্য আমরা সব সময় শুনি, এবং অনেক সময় তার বক্তব্য, এমনকি আওয়ামী লীগ যে নেতৃবৃন্দ তারা যে বক্তব্য দেন তার চেয়েও আরো কঠিন বক্তব্য থাকে, বিশেষ করে সেই জামায়াত বিএনপির বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে।
এবং এটা জাতীয় সমাজতান্ত্রিক দলের অবস্থানের সাথে কোনোভাবেই সংঘাতপূর্ণ নয়। এবং এখানে আমি স্মরণ করতে বলি যে একজন নেতা সঠিক অবস্থানে আছেন কিনা সেটা দেখবার কিন্তু একটা পরিমাপক আছে। সেই পরিমাপকটা হচ্ছে যে তিনি কত বেশি আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন। দেখুন, তার কাছে কাফনের কাপড় পাঠাচ্ছে, কারা পাঠাচ্ছে এটা সবাই আমরা বুঝি। তারপরে সেই জামায়াত, বিএনপি তারা সবসময় বিষোদ্গার করছে এই হাসানুল হক ইনুর বিরুদ্ধে। এমনকি আওয়ামী লীগের মধ্যেও কোনো নেতৃবৃন্দ আছেন যাদের অবস্থানও আমরা জানি, যাদের সেই ১/১১ পরে তাদের অবস্থান আমরা দেখেছি, তারাও অনেক সময় সেই সুর মেলান। সুতরাং এই অবস্থায় যে হাসানুল হক ইনু তো মনে হচ্ছে যেন তিনি খুবই শক্তিশালী নেতা এবং অত্যন্ত তিনি সঠিক পথে আছেন। তিনি সঠিক পথে আছেন বলে মনে করছেন প্রফেসর আনোয়ার হোসেন, জনাব মনিরুদ্দিন খান বাদল, জনাব খালিদ মোহাম্মদ চৌধুরী, আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইনের মামলায় ভবন মালিক সোহেল রানা সহ 18 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। রানা প্লাজা ধসের 3 বছর পরে এই প্রথম কোনো মামলার আসামিদের বিচার শুরু হলো এই আদেশের মধ্যে দিয়ে। ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান মঙ্গলবার অভিযোগ গঠনের পর আগামী 1 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন। মামলার 18 আসামির মধ্যে সোহেল রানা সহ 3 জন কারাগারে, 5 জন পলাতক রয়েছেন। এই ছিল আজকের রেডিও স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।